আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমা কুকিং এন্ড ব্লগসে সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আর একটা রেসিপি নিয়ে নতুন হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর এই তো এখানে দেখে হয়তো বুঝতে পারতেছেন, একটা পাতিল বসিয়ে দিলাম আর এখানে তেল দিচ্ছি। তো এটা কী রান্না করতেছি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। এই তো এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে দিলাম সয়াবিন তেল, আর 1 কাপের থেকেও বেশি দিয়ে দিলাম। এখানে প্রায় 1.5 কাপের মতন দিয়ে দিলাম পেঁয়াজ। আর আমাদের আজকের এই রেসিপিটা তেল এবং পেঁয়াজের উপরে আর কোনো পেঁয়াজ দেওয়া যাবে না বা তেলও দেওয়া যাবে না। এই জন্য আমি তেলের পরিমাণটা একটু বেশি এবং পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিলাম। আর এই রেসিপিটার মধ্যে এই তেল দেওয়া শেষ আর পেঁয়াজও এই পর্যন্তই দেওয়া যাবে, আর বেশি দেওয়া যাবে না। তো এই জন্য একবারে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। আর এই তো পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে আসছে, এটা দেখে বুঝতে পারতেছেন, এখানে দিয়ে দিলাম 1 কেজি গরুর গোশত দিয়ে দিলাম এখানে। এই তো দিয়ে এখন ভালো করে আমি নেড়ে ছেড়ে নেব। যেহেতু এই রেসিপিটা আমাদের কম মশলার মধ্যে রান্না করতে হয়, বা এই রেসিপিটার মধ্যে কম মশলা ইউজ করা হয়, এই জন্য এই রেসিপিটাকে তেল আর পেঁয়াজের মধ্যেই রান্না করব আমি। তো এই তো গোস্তটা ভালো করে এখন নেড়ে চেড়ে নিচ্ছি, যেহেতু এটা তেলের মধ্যে রান্না হবে। তো এটাকে ভালো করে একদম মাংসটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখন ভালো করে, যেহেতু চুলাটা হাই হিটে দেওয়া যাবে না, একটু লো আঁচ করে দিতে হবে। আর এই তো লো আঁচে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে প্রায় 10 থেকে 15 মিনিট পরে আবারও এখানে দেখে হয়তো বুঝতে পারতেছেন আমার চুলার আঁচটা কতটুকু আমি রেখেছি, আমার যে মাংসগুলো বলক আসতেছে। যেহেতু এখন আবারও ভালো করে একদম গোস্তটা পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আর দেখে হয়তো বুঝতে পারতেছেন আমি কীরকম করে পেঁয়াজটা কালার রেখেছি, বেশি ব্রাউন করে নিই, তাহলে দেখা গেছে গোস্তের রঙটা নষ্ট হয়ে যাবে। আবারও ভালো করে একদম যেন নিচে না লেগে যায়, নিচে লেগে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে এবং পোড়া গন্ধ আসবে, চেঁচড়া গন্ধ আসবে। এই জন্য ঘন হাতে নাড়তে হবে এবং যেন হাই হিটে না থাকে চুলাটা, ঠিক ওইভাবে আমরা রাখবো। আবারও এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তো এই রেসিপিগুলো এত মজা, এই রেসিপিটা বিশ্বাস করেন যদি একবার না পাকান তাহলে বুঝতে পারবেন এই রেসিপিটা কীরকম। আবারও আমি নেড়ে দেবো, এভাবে কয়েকবার ভালো করে ঢাকনা দেবো, নেড়ে দেবো এভাবে চুলার আঁচটা কমে রেখে। আর যেহেতু হয়তো যারা রান্না করেছেন আমার আপু ভাইয়েরা, তারা হয়তো জানেন এই রেসিপিটা কী রান্না করতেছি। তো যাই হোক, এখানে আমি ভালো করে যখন মাংসটা মিশে গেছে তখন দিয়ে দিলাম লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আর এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতন আদা বাটা দিয়ে দিলাম, 1.5 টেবিল চামচের মতন রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আমি 1 কেজি গরুর গোস্ত ইউজ করেছি। তো এখানে চাইলে আপনারা বেশিও দিতে পারেন, আর গোস্তর সাইজটা আরও বড় করে রাখতে পারেন। তো আমি যে রেগুলার সাইজটা সেটাই রেখেছি, যে একদম বড় না আবার একবারে ছোটো না, ঠিক ওইভাবেই রেখেছি আমার পরিমাণ মতন। আপনারা চাইলে এখানে বড় বড় করে টুকরো করে নিতে পারেন। এই যে আবারও ঢাকনা দিয়ে মশলা লবণ আদা রসুন সাথে মিশিয়ে আবারও একটু কষিয়ে নেব। তো যারা রান্না করেন তারা তো জানেন এই রেসিপিটা আমি কী রান্না করতেছি। আমি পাকিস্তানি একটা রেসিপি কাবলি পোলাও করবো আজকে। তো সেই কাবলি পোলাওর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যে আবারও ভালো করে মাংসটা নেড়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, এখানে সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। 1 টেবিল চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে মাংসটা মিশিয়ে নেব। আর এখানে যেহেতু আমরা হলুদ এবং মরিচ ইউজ করব না, তো এই জন্য এখানে সাদা গোলমরিচের গুঁড়োটা ইউজ করব, এখানে কালো গোলমরিচ দেওয়া যাবে না। আর এইভাবে মাংসটা ভালো করে আমি নেড়ে ছেড়ে আবারও মশলার সাথে মিশিয়ে নেব। তো এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবারও ভালো করে কষিয়ে নেব এটাকে। এইভাবে প্রায় 10-15 মিনিট পর পর আমি ঢাকনা দেবো, নাড়বো। বারবার হয়তো দেখে বুঝতে পারতেন শুরু থেকে আমি এইভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর এভাবে প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে আসে মাংসটা, কারণ যেহেতু অনেক পরিমাণ তেল এটার মধ্যে, সেই তেলে এবং চুলার আঁচটা যখন কমে থাকে বা ঢাকনা দিয়ে ঢেকে রাখি, এই জন্য মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে। তো এখানে যেই একটা কফির মগ, এই কফি মগে করে আমি 3 থেকে 4 মগ পানি দিয়ে দেব। এই মাংস পানিতে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এখানে কেউ কিন্তু ভুলও আমার আপু ভাইয়েরা ঠান্ডা পানি দিবেন না, এখানে গরম পানি দিতে হবে, তাহলে আপনার মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি 3 মগ পানি দিয়ে দিলাম, গরম পানি। এই তো এটা মেপে আমি গরম পানি দিয়ে দিলাম, আবার এটার মাপে আমি আবার চাউলটা দেব। তো এই তো ভালো করে আবারও নেড়ে ঢাকনা দিয়ে ডেকে সিদ্ধ হওয়া পর্যন্ত রেখে দেব।
আর এই কাবলি পোলাওটা এত মজা খেতে, এত ভালো লাগে যে কোনো মানে আপ্যায়ন করে মেহমান আসলে আপনি আপ্যায়ন করতে পারেন, কিংবা কোনো ঈদে স্পেশাল করতে পারেন, বা নিজের বাচ্চাদের খুশির জন্য করতে পারেন। এই তো এখানে আমি একটা বড় সাইজের গাজর নিয়েছি, এটাকে একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিব প্রায় 1.5 থেকে 2 টেবিল চামচের মতন কিশমিশ। তো এখানে কিশমিশের পরিমাণটা একটু বেশি থাকে, যেহেতু অনেক বাচ্চারা কিশমিশ খেতে চায় না। তো আমি যত কম মশলা দিয়ে রেসিপিটা করা যায় ঠিক ওইভাবে করলাম, কারণ পাকিস্তানিরা কিন্তু যতটুকু মানে দেখা গেছে যে গাজর নেই হচ্ছে ডাবল নেই হয়েছে কিশমিশ, আর তাদের কিশমিশটা অনেক বেশি দিতে চাইলে আপনারা এখানে কালো কিশমিশটা দিতে পারেন। তো আমি এখানে সাদা কিশমিশটা দিছি, বাচ্চারা তো খেতে চায় না। তো ঠিক আমার বাচ্চারাও এইভাবে খেতে চায় না, এই জন্য আমিও কম দিলাম। আর এত ঘি, পরিমাণ মতন ঘি দিলাম, দিয়ে গাজর এবং কিশমিশটা এখানে ভেজে নিয়েছি। আর নিয়ে তো উঠাই ফেলবো এখন, কারণ ওই যে বললাম আপনারা চাইলে কিন্তু এখানে আমার অনেক বড় বড় আপু ভাইয়েরা মানে রান্না করেন, বা তাদের অনেক বড় বড় আপুরা আছেন, তারা হয়তো এখানে বলতে পারেন এত কিশমিশ কম দিয়েছি কেন, কারণ আমার বাচ্চারা খেতেছে না, অনেক বাচ্চারাই খেতেছে না এই জন্য। যাই হোক, আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছিলো, সেই মাংসটা কিন্তু আমি মশলা থেকে মানে উঠে ফেললাম। আর যে স্টুটা ছিল মানে জলটা ছিল, সেই জলটা দিয়ে দিলাম এখানে। আর দিয়ে দিলাম এই যে 4 কাপ পানি দিয়ে দিলাম এখানে। আর ওখানে দিলাম যে 1 কাপ পানি হলো। আর এই তো এখন যে 5 থেকে 6 কাপ পানি দিয়েছি এখানে আমি। ঝোলটার সাথে 6 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো বলক আসার জন্য, মানে আসা পর্যন্ত অপেক্ষা করব আমি। আর এই তো আমার ঝোলটাও মানে বলক এসে পড়ছে। এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতন বা স্বাদ মতন লবণ। আর দিয়ে দিব এখানে প্রায় 1 টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, দিয়ে আবারও একটা নাড়া দেব। এখানে আমার চিনিটা দিতে মানে চিনিটা আমি পরে দিয়েছি, যে আপনারা এখানে প্রায় 1 টেবিল চামচের মতন চিনি দিবেন। আর এই তো এখানে আমি 1 কেজি বাসমতি চাউল আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন ছেঁকে দিয়ে দিচ্ছি। এখানে বাসমতি চাউল দিয়ে রান্না করতে হবে। এখানে চাইলে আপনারা পোলাও চাল দিয়ে যে রান্না করবেন তা না, কিন্তু এটা পোলাও চাল দিয়ে হবে না বা সুন্দর হবে না, এটা বাসমতি চাউল দিয়ে রান্না করা হয়। এই তো এখন মানে আমার সবগুলো চাউল দেওয়া হয়ে গিয়েছে, এখন ভালো করে নেড়ে জলের সাথে ঢাকনা দিয়ে রেখে দেবো, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই তো দেখেন বলক চলে আসছে, এখন এই পানিতে কিন্তু আমার ভাতটা রান্না করা হয়ে যাবে বাইরের জলে। একটু যেন নিচে মানে লাগবে না, তারপর আমি নিচে একটু নাড়া দিচ্ছি জলের সাথে, যেন চাউলটা মানে ভাতটা ভালো করে মিশে যায়। তো ওই পরিমাণে পানি দিতে হবে যেন চাউলটা যেন নরম না হয়ে যায় বা মানে একদম জাউ না হয়ে যায়, এই জন্য খেয়াল রাখতে হবে। ওই পরিমাণ যতটুকু পানি দিবেন অতটুকু চাউল ডাবল দিয়ে দিবেন। আর আমার ভাতটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি যে বেজে রাখা কিশমিশ এবং গাজরটা রেখেছি সেটাই দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা গাজরটা বাড়াই দিতে পারেন, তো আমি একটা গাজর দিয়েছি, চাইলে আপনারা বেশি করে দিতে পারেন। আর এখন দিয়ে দেব মানে যেই রান্না করা মাংসটা সেটাই এখন দিয়ে দিব উপর দিয়ে। আপনারা চাইলে এখানে মানে খাসি দিয়েও করতে পারেন। আর এখানে আমি তারা কিন্তু কাঁচামরিচ দেয় না, তো আমি কাঁচামরিচ দিয়েছি একটু ফ্লেভারের জন্য। কাঁচামরিচটা দিলে ভালো একটা ফ্লেভার আসে সুন্দর। তো এখানে আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে স্কিপ করতে পারেন এখানে। আর এখন মাংসের উপরে আমি পোলাওগুলো মানে দিয়ে দেব। দেখে হয়তো বুঝতেছেন যে কীরকম হয়েছে। মাশাআল্লাহ, যখন মানে রান্না করতেছি এত সুন্দর একটা ঘ্রাণ বের হলো, মানে কি বলবো, আমার তো মনে হচ্ছে যে তখনও খেয়ে ফেলি। তো যাই হোক, আমরা পাকিস্তানি না বা পাকিস্তানে যাব না তার মানে কি পাকিস্তানি কোনো রেসিপি খাবো না কেন, অবশ্যই খেতে পারবো। আমি যত কম মশলা এই রেসিপিটা করা যায় ঠিক ওই রকম করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো এখন দমে দিয়ে দিব একটা টাওয়াল দিয়ে, ঢাকনার উপরে দিয়ে। দেখলেন আমি কিভাবে দিয়েছি, আরও একটা টাওয়াল দিয়ে আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখানে কোনো চাপা দেওয়া লাগবে না, তো এটা টাওয়ালে হয়ে যাবে। তো এটা একদম খুব কম মশলা কিভাবে রান্না করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ঠিক 1 ঘন্টা পর আমি আবারও ফিরে আসলাম। এই তো দেখেন আমি কিভাবে ঢাকনা দিয়েছি। আর এই তো এখন দেখে হয়তো বুঝতে পারতেছেন কীরকম হয়েছে। যখন ঢাকনাটা উঠাইছি ঘ্রাণে আমার মনে হয় যে আমার পুরো মানে একদম এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, আমার মন চাইছে তখনই খেয়ে ফেলি। আর এখন তো যখন বয়স দিচ্ছি তখন তো আরও মন চাচ্ছে যে আবারও পাকাবো, আবারও খাবো। এই তো দেখে হয়তো বুঝতে পারতেছেন আমার রেসিপিটা কীরকম হয়েছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে ঠিক তেমনই মজা হয়েছে। আর কেমন হয়েছে আপনারা বাসায় রান্না করে খেয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমার রেসিপিটা। যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। যদি বেশি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন। আর খুব কম মশলা আমি কীভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম।
তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পারি না সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা